সাসপেন্স জাংশন। জুন মাস। উত্তরবঙ্গের ভারী বৃষ্টি এবং জায়গায় জায়গায় পাহাড়ে ধস নামার কারণে কার্যত অচল হয়ে পড়েছে কিছু রাস্তা। আজ প্রায় দুদিন ধরে ক্রমাগত বৃষ্টি, কখনো বাড়ে তো কখনো কমে। রণজয় ভৌমিক একসময়ের বারাসাত মহকুমার এসডিপিও পদে ছিলেন। সম্প্রতি আইজি পদ থেকে রিটায়ার করে এই নির্জন পাহাড়ি গ্রামে এসে এক বাংলো বানিয়ে সস্ত্রীক থাকতে শুরু করেছেন। এক ছেলে বিদেশে থাকে, স্ত্রী দুদিন হলো শিলিগুড়ি গেছে বাপের বাড়ি। এই বৃষ্টির কারণে তিনিও সেখান থেকে ফিরতে পারছেন না। বলা ভালো, রণজয় বাবুই তাঁকে মানা করেছে এই দুর্যোগের মধ্যে পাহাড়ে ফিরতে। সন্ধে তখন 6টা বাজে। বাংলোর ভিতর একাই আছেন রণজয়বাবু। হঠাৎ ডোরবেল বেজে ওঠে। কে? কোনো উত্তর নেই। আবার বেলটা বেজে উঠল। তিনি আবার বললেন, কে? এবার বাইরে থেকে এক বৃদ্ধের গলা খুব ক্ষীণভাবে পাওয়া গেল। তিনি বললেন, দরজাটা একটু খুলবেন? কিন্তু তার গলা এতটাই ক্ষীণ যে বৃষ্টির আওয়াজ আর বন্ধ দরজা ভেদ করে সেই আওয়াজ রণজয়বাবুর কান অবধি পৌঁছল না। 2 সেকেন্ডের মধ্যেই দরজা খুলে রণজয়বাবু দেখেন একজন আন্দাজ 60 বছরের মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। পোশাক দেখে সম্ভ্রান্ত ঘরেরই মনে হলো তার। বৃদ্ধের পরনে একটা ফুলহাতা শার্ট, তার ওপর একটা হাফ জ্যাকেট, জিন্সের প্যান্ট, গালে বেশ বড় কাঁচা পাকা দাড়ি, চোখে চশমা, পায়ে জুতো, কাঁধে একটা চামড়ার ব্যাগ, হাতে ছাতা। তবে সে যে অনেকক্ষণ ধরেই বৃষ্টিতে ভিজেছে সেটা স্পষ্ট। রণজয়বাবু বললেন, আপনি? নমস্কার, আমার নাম বিনয় সামন্ত। আমি কিছুক্ষণ আপনার এই বারান্দায় বসতে পারি? মানে, যদি আপনার আপত্তি না থাকে। আসলে এই বৃষ্টিতে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি আর চলতে পারছি না। বারান্দায় বসবেন কেন? আসুন না, আপনি ভেতরে এসে বসুন। এমনিতেও পুরো ভিজে গেছেন আপনি। ভেতরে এসে গা মাথা মুছে নেন। না না, আপনাকে ব্যস্ত হতে হবে না। আমি এখানেই কিছুক্ষণ বসে তারপরে চলে যাব। আসলে আমার গ্রামটা এখান থেকে একটু দূরে, তাই একটু জিরিয়ে নিতাম আর কি। রণজয়বাবু তাড়াতাড়ি বলে উঠলেন, না না, আপনি ভেতরে আসুন। দেখুন না, আমি একাই আছি। কিছুক্ষণ না হয় আপনার সঙ্গে গল্প করা যাবে। আর তাছাড়া সন্ধে হয়ে গেছে, এখন এই রাস্তায় হেঁটে যাওয়াটা কিন্তু রিস্কের। আপনি বরং ভেতরে এসে বসুন। বৃষ্টিটা একটু ধরলে আমার গাড়িতে আমি আপনাকে ছেড়ে দিয়ে আসবো। ভদ্রলোক আর কিছু না বলে ভেতরে চলে গেলেন। ঘরে ঢুকতেই বাইরের বৃষ্টির একটানা শব্দ বন্ধ দরজার ভিতর খানিকটা কমে গেল। রণজয়বাবু একটা চেয়ার এগিয়ে দিলেন তাকে বসার জন্য। বাংলোর ভিতর শৌখিনতার ছাপ স্পষ্ট। ঘরের এক কোণে ফায়ারপ্লেস করা আছে, কিন্তু সেটা এখন তার কাজ থেকে বিরতি নিয়েছে। আপনাকে শুধু শুধু বিব্রত করলাম। আসলে আমি যে শেয়ার গাড়িটায় করে আসছিলাম সেটা হঠাৎ খারাপ হয়ে গেছে এই পাশের গ্রামেই। আমার সাথে যে দুজন ছিলেন তাঁরা সবাই ওই গ্রামেই নেমে যান, আর ড্রাইভারও ওই গ্রামেই থাকেন। তাই বাধ্য হয়ে ভিজতে ভিজতে আসতে হলো। আর এই দেখুন না, এই ছাতাটাও মাঝপথে ভেঙে গেছে। রণজয়বাবু দেখলেন বৃদ্ধের হাতে একটা ছাতা। এই নির্জন পাহাড়ে সহসা এক সঙ্গী পেয়ে তিনি ভাবলেন সন্ধেটা একটু গল্প করে কাটাবেন। এই কদিন সে একাই আছে বাড়িতে। কেয়ারটেকার যে আছে সে সকাল থেকে সারাদিন কাজ করে
দুপুরের খাবার দিয়ে বাড়ি ফিরে যায়। তারপর থেকে রণজয়বাবু একাই থাকেন গত 2 দিন। রণজয়বাবু বললেন, আপনি বসুন, আমি আপনার জন্য একটু কফি নিয়ে আসি। বিনয় সামন্ত তাকে বাধা দিল না। রণজয়বাবু রান্নাঘরের দিকে চলে গেলেন কফি বানাতে। বিনয় সামন্ত চেয়ার থেকে উঠে ঘরের এদিক ওদিক দেখছেন। সাইড টেবিলে সারি দিয়ে রাখা তার দীর্ঘ এবং সফল কর্মজীবনে অর্জিত বেশ কিছু স্মারক। সেই স্মারকের মধ্যে থেকে একটা তুলে নিয়ে তার নিচের লেখাটা একবার পড়লেন। প্রেজেন্টেড টু শ্রী রণজয় ভৌমিক, SDPO, বারাসাত সাব ডিভিশন, ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যান্ড ভ্যালুয়েবল কন্ট্রিবিউশন ইন মেনটেনিং ল অ্যান্ড অর্ডার। লেখাটা পড়ে বিনয় সামন্ত একটা বাঁকা হাসি হাসল। তারপর নিজে আবার শেষ লেখাটা আওড়ালো। মেনটেনিং ল অ্যান্ড অর্ডার। এমন সময় রণজয়বাবু কফি নিয়ে এলেন। বিনয় স্মারকটা হাতে নিয়ে জিজ্ঞাসা করল, আপনি কি পুলিশে? ছিলাম, কিছু মাস হলো আইজি পদ থেকে রিটায়ার করেছি। আপনি কি এখানেই থাকেন? না, আমিও কিছুদিন আগেই এখানে এসেছি একটা জরুরি কাজে। রণজয়বাবু কিছু বলতে যাবেন, এমন সময় বিনয় সামন্ত বললেন, বলছিলাম, যদি কিছু মনে না করেন, আমায় আপনার পুরনো কোনো জামা দিতে পারেন? আসলে ভিজে গায়ে অনেকক্ষণ আছি তো, তাই। রণজয়বাবু বললেন, এ বাবা, দেখেছেন, আমারই বলা উচিত ছিল। আপনি একটু ওয়েট করুন, আমি এক্ষুনি আসছি। এই বলে রণজয়বাবু কফির কাপ দুটো রেখে ভেতরে চলে গেলেন। মিনিট খানেকের মধ্যেই রণজয় একটা পাঞ্জাবি আর পায়জামা নিয়ে এসে বিনয় সামন্তকে দিয়ে তাকে চেঞ্জ করে আসতে বলে পাশের বাথরুমে গিয়ে। তারপর সে টেবিলের পাশের কাউচে বসে কফিতে চুমুক দেয়। মিনিট 2-3 মধ্যেই বিনয় সামন্ত ড্রেস চেঞ্জ করে রণজয়বাবুর উল্টো দিকের চেয়ারে এসে বসে সামনের টেবিলে পা তুলে দিয়ে কফির কাপটা হাতে তুলে নিয়ে একটা সিপ দিয়ে বলে, এইরকম ওয়েদারে এই কফিটা খুবই দরকার ছিল। দারুণ বানিয়েছেন কিন্তু কফিটা। রণজয় দেখল ভদ্রলোকের হাবভাব আগের থেকে পুরোপুরি বদলে গেছে। সে কাউচ থেকে উঠে কিছু বলতে যাবে, এমন সময় তার মাথাটা কেমন যেন করে উঠল। সে মাথায় হাত দিয়ে আবার কাউচে বসে পড়ল। বিনয় তাড়াতাড়ি বলে উঠল, আরে আরে, উঠবেন না, বসুন বসুন। আপনি আপনি কে? বলতে বলতে তার গলা শুকিয়ে আসছে। ধীরে ধীরে তার চোখের মণি অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে। এবার বিনয় তার ব্যাগ থেকে একটা ধারালো স্ক্যালপেল বার করে ধীরে ধীরে উঠে গেল রণজয় ভৌমিকের দিকে। আপনি আপনি কে? আমাকে আমাকে কেন মারতে চাইছেন? আমি আমি আপনার কি ক্ষতি করেছি? দেখুন দেখুন, আপনি কিন্তু খুব বড় ভুল করছেন। আমি কে আপনি কিন্তু জানেন না। আপনার আপনার আমি কি অবস্থা করতে পারি আপনি কিন্তু ভাবতেও পারছেন না। ততক্ষণে বিনয় সামন্ত রণজয় ভৌমিকের একদম কাছে এসে তার কাঁধে হাত রেখে স্ক্যালপেলটা তার গলার কাছে ধরল, বলল, চিৎকার করবেন না। যত চিৎকার করবেন ততই কষ্ট বাড়বে। আমার কি অবস্থা হবে সেটা না ভেবে আপনি বরং নিজের কথা একটু চিন্তা করুন। এই বলে সে রণজয় ভৌমিকের মাথাটা এক হাতে চেপে ধরে আরেক হাতে স্ক্যালপেলটা দিয়ে তার গলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত টানতে লাগলো আর বলল, আমার পরিচয় না হয় সাসপেন্স থাকলো। রণজয় ছটফট করতে করতে একসময় তার পাটা সোজা হয়ে গেল এবং তার শরীরটা এলিয়ে পড়ল কাউচে।
রক্তে ভিজে গেল কাউচটা। বাইরে একবার মেঘ গর্জে উঠল। বিনয় সামন্ত ধীরে ধীরে তার ভেজা জামা কাপড় ব্যাগে ভরে বেরিয়ে গেল রণজয় ভৌমিকের বাংলো থেকে। তবে তার আগে সব কিছু সময় নিয়ে সেলারের ওপর থেকে হুইস্কির বোতল নিয়ে সেটা থেকে হুইস্কি দিয়ে তার ব্যবহার করা যা কিছু আছে সব পরিষ্কার করে দিল। এমনকি নিজের কফির কাপ থেকে কফি ফেলে সেটাকেও স্যানিটাইজ করে রাখল। খুব সময় নিয়ে সে কাজটা করল, যেন সব কিছু আগে থেকেই তার প্ল্যান করা। বাড়িতে ঢুকেছিল সন্ধ্যে 6টা, আর সে যখন বেরিয়ে গেল তখন 8টা বেজে গেছে। বাইরে বৃষ্টির দাপট কিছুটা কমলেও পুরোপুরি কমেনি। ঝিরঝির করে বৃষ্টি হয়েই চলেছে। পরদিন সকাল, ঘড়িতে তখন 7টা। রণজয়বাবুর কেয়ারটেকার এসে বাংলোর বেল বাজালো। একবার, দুবার, কিন্তু কোনো সাড়া পেল না ভেতর থেকে। তারপর আবার ডাকলো, साहब साहब। এরপর সে তার কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে ঘর খুলেই দেখল সামনে রণজয়বাবুর নিথর দেহটা পড়ে আছে। কাঠের ফ্লোরে রক্ত পড়ে শুকিয়ে গেছে। সে তাড়াতাড়ি মোবাইল বার করে থানায় ফোন করল। প্রায় মিনিট 20 মধ্যেই পুলিশ আসলো। মৃত ব্যক্তি স্বয়ং একজন প্রাক্তন আইজি হওয়ায় মুহূর্তের মধ্যে পুরো চত্বর পুলিশ ছাউনির রূপ নেয়। খবর পেয়েই ছুটে আসেন দার্জিলিং জেলার এসপি। বাংলোর ভেতর ক্রাইম স্পট কর্ডন করে রাখা হয়েছে এবং রণজয়বাবুর স্ত্রীকে খবর দেওয়া হলো। দেখে তো মনে হচ্ছে কোনো শার্প ইনস্ট্রুমেন্ট দিয়ে গলাটা কাটা হয়েছে। টেবিলে তো একটাই কফির কাপ, আর তার মধ্যে প্রায় পুরোটাই কফি রয়েছে। আচ্ছা, বলছি বাড়ির বাইরে কোনো সিসি ক্যামেরা আছে? না স্যার, আশেপাশে কোথাও? বেশ কিছুটা দূরে একটা হোমস্টে আছে, সেখানে থাকতে পারে। ঠিক আছে, একবার গিয়ে জিজ্ঞাসাবাদ করো তো, যদি কেউ কিছু বলতে পারে। ও হ্যাঁ, কালেক্ট দ্য ফুটেজেস। হ্যাঁ, সেখান থেকে যদি কোনো ক্লু পাওয়া যায়। ও হ্যাঁ, বলছি ফরেনসিক টিম কতদূর আছে? স্যার, ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে, তবে রাস্তার কন্ডিশন খুবই খারাপ। পৌঁছাতে ধরুন ঘন্টা দেড়েক সময় লাগবে। দেখে মনে হচ্ছে না কোনো স্ট্রাগল হয়েছে। ফরেনসিক না, ফরেনসিক না আসলে কিচ্ছু বলা যাচ্ছে না। এই বলে এসপি সৌনক চ্যাটার্জি বাইরে বেরিয়ে এলেন। ঘণ্টা দেড়েক পর বৃষ্টির বেগ কিছুটা কমতেই ফরেনসিক টিম এসে পৌঁছল রণজয় ভৌমিকের বাংলোয়। তারা এসে সমস্ত জায়গা পরীক্ষা করল, কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট বা কোনো ট্রেস পাওয়া গেল না। সমস্ত প্রক্রিয়াটা শেষ হতে প্রায় ঘণ্টা 2 লেগে গেল। বাইরে বৃষ্টি তখন কিছুটা কম। বাংলোর বাইরে আশেপাশের গ্রাম থেকে কিছু মানুষ ভিড় জমাতে শুরু করেছে, কিন্তু কড়া নিরাপত্তার কারণে বাংলোর কাছে আসতে পারছে না। সৌনক চ্যাটার্জি বাইরে দাঁড়িয়ে তখন কাউকে ফোন করছিলেন। ওসি এসে বলল, স্যার, ফরেনসিক অফিসার জানালেন কোনো ফোর্সড এন্ট্রি নেই, আর ওনার ধারণা রণজয় স্যারকে কফির সাথে কিছু খাইয়ে আগে অবশ করা হয়েছে, যাতে সে রেসিস্ট না করতে পারে। তারপর স্ক্যালপেল চালানো হয়েছে। কফি ভর্তি কাপটা কেমিক্যাল অ্যানালিসিসের জন্য সিল করে ল্যাবে পাঠানো হচ্ছে। কাপে শুধু রণজয় স্যারেরই ফিঙ্গারপ্রিন্ট মিলেছে, এমনকি ঘরের কোথাও ঘাতকের কোনো ট্রেস পাওয়া যায়নি। দেখে মনে হচ্ছে কেউ পুরো ঘটনাটা ঠান্ডা মাথায় গটিয়ে সমস্ত জায়গা পরিষ্কার করে দিয়েছে। তার মানে খুনি এমন কেউ যাকে যাকে স্যার চিনতেন। ঠিক আছে, ইনকোয়েস্ট রিপোর্ট বানানো শুরু করুন, আর বডি পোস্টমর্টমে পাঠানোর আগে রিপোর্টের সাক্ষী হিসেবে স্থানীয় 2 জনের সই নেবেন। আর ওই কেয়ারটেকার ছেলেটির স্টেটমেন্ট ইমিডিয়েট রেকর্ড করুন। আমি কলকাতায় হেডকোয়ার্টারে জানাই বিষয়টা। ফরেনসিকের জন্যই ওয়েট করছিলাম। এসপি সৌনক চ্যাটার্জি পকেট থেকে অফিসিয়াল ফোনটা বার করলেন। কলকাতা হেডকোয়ার্টার্সের ডাইরেক্ট লাইনে ফোনটা গেল। 2বার রিং হতেই ওপাশ থেকে ফোনটা রিসিভ হলো।
সিআইডি কন্ট্রোল রুম, ভবানী ভবন, ইন্সপেক্টর মুখার্জি স্পিকিং। সৌনক চ্যাটার্জি, এসপি দার্জিলিং। ইমিডিয়েট ফোনটা ডিআইজি স্যারের অফিসিয়াল লাইনে ট্রান্সফার করুন। ইট ইজ অ্যান এক্সট্রিমলি ইমার্জেন্সি। রাইট স্যার। কয়েক সেকেন্ডের মধ্যেই ওপাশ থেকে ভেসে এলো ভবানী ভবনের ডিআইজি স্যারের ভারী কণ্ঠস্বর। ইয়েস মিস্টার শৌনক, এত সকালে দার্জিলিং থেকে? এনিথিং আর্জেন্ট? জয় হিন্দ স্যার। স্যার, ইটস আ ব্যাড নিউজ। আওয়ার ফর্মার আইজি, স্যার, রণজয় ভৌমিক ইজ নো মোর। ইট ইজ আ কেস অফ হোমিসাইড, কোল্ড ব্লাডেড মার্ডার। হোয়াট? ইয়েস স্যার, কাল রাতে ওনার বাংলোর ভেতরে ঘটনাটা ঘটেছে। বডি আজ সকালে ওনার পরিচারক প্রথম রিকভার করেছেন। হোয়াট অ্যাবাউট ফরেন্সিক রিপোর্ট? কফিতে কিছু মেশানো হয় যাতে উনি রেজিস্ট করার ক্ষমতা হারিয়ে ফেলেন। দেন কোনো শার্প স্ক্যালপেল বা সার্জিক্যাল ব্লেড দিয়ে ট্রাকিয়া বা গলার শ্বাসনালী কেটে দেওয়া হয়েছে। নো ফোর্স এন্ট্রি স্যার, অর্থাৎ খুনি ভিকটিমের পরিচিত কেউ। অ্যান্ড স্যার, লাস্ট বাট নট দ্য লিস্ট, নো ফিঙ্গারপ্রিন্ট ট্রেস। ঘাতক অত্যন্ত সুপরিকল্পিতভাবে কাজটা করেছে। মার্ডারের পর পুরো ক্রাইম সিন স্যানিটাইজ করে অপরাধের সমস্ত ছাপ মুছে দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনি কেস ফাইল রেডি করুন। আমি এখনই স্পেশাল ইনভেস্টিগেশন টিম ডিসপ্যাচ করছি। যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছবে। আর আপনি পার্সোনালি ক্রাইম সিন কর্ডন করে রাখুন। আন্ডারস্টুড স্যার। আমি নিজে প্রিলিমিনারি কেস ডায়েরি রেডি রেখেছি। সিআইডি টিম পৌঁছালেই অফিসিয়াল হ্যান্ডওভার করব। গুড, কিপ মি আপডেটেড এভরি আওয়ার শৌনক। ফোনটা রেখে সৌনক ওসিকে ডেকে বলল, মিস্টার রায়, আমার হেডকোয়ার্টারের সাথে কথা হয়ে গেছে। কলকাতা থেকে টিম আসছে। আপনি বডি পোস্টমর্টমে পাঠান। আর হ্যাঁ, সাথে ভিসেরা করাবেন যাতে বোঝা যায় কফিতে কী মিশানো ছিল। আন্ডারস্টুড? ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে ওসি চলে গেলেন। বডি পোস্টমর্টমে পাঠাতে পাঠাতে বেলা দুপুর গড়িয়ে গেল। বিকেলের দিকে বাংলোর সামনের গেটে একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে তড়িঘড়ি নেমে এলেন রণজয়বাবুর স্ত্রী সুচরিতা দেবী। ভবানী ভবন থেকে সিআইডি টিম তখনও এসে পৌঁছয়নি, তাই প্রশাসনিক দায়িত্ব এবং সৌজন্যের খাতিরে এসপি সৌনক চ্যাটার্জি তখনও বাংলোতেই উপস্থিত ছিলেন। সুচরিতা দেবীকে কিছুটা সামলে নিয়ে সৌনকবাবু সংক্ষেপে কয়েকটা দরকারি প্রশ্ন করলেন। কাল শেষ কখন রণজয়বাবুর সাথে কথা হয়েছিল, কিংবা তিনি ফোনে কোনো অপরিচিত অতিথির কথা জানিয়েছিলেন কিনা। সুচরিতা দেবী অঝরে কাঁদতে কাঁদতে শুধু এটুকু জানালো, কাল সন্ধে 6:45 নাগাদ রণজয়বাবু শেষবার তাঁকে ফোন করে বৃষ্টির পরিস্থিতির কথা জানান এবং কফি বানাতে যাচ্ছেন বলে ফোনটা রেখে দেন। তারপর থেকে আর কোনো কথা হয়নি। তিনি মোবাইল ব্যবহার করতেন না, তাই রাতে ল্যান্ডলাইনে ফোন করেন সুচরিতা দেবী, কিন্তু ফোন বেজে যায়। তিনি ঘুমিয়ে পড়েছেন ভেবে আর ফোন করেননি, আর অত রাতে পরিচারককেও ফোন করেননি। রণজয়বাবুর কোনো শত্রুর কথা বা কাল রাতের ঘটনা সম্পর্কিত কোনো ইঙ্গিতই তিনি দিতে পারলেন না। কথা শেষ হতে না হতেই বাইরে দুটো গাড়ির শব্দ পাওয়া গেল। কলকাতা থেকে বাগডোগরা হয়ে পাহাড়ি রাস্তা পার করে ভবানী ভবন থেকে সিআইডির স্পেশাল ইনভেস্টিগেশন টিম এসে পৌঁছে গেছে। গাড়ি থেকে নামলেন সিনিয়র অফিসার যাজ্ঞসিনী মৈত্র, সঙ্গে তার সহকারী বিক্রম সিনহা। সৌনক চ্যাটার্জি দরজার দিকে এগিয়ে গেলেন, বললেন, সৌনক চ্যাটার্জি, এসপি দার্জিলিং। যাজ্ঞসিনী মৈত্র, আর ইনি হলেন বিক্রম সিনহা। সাময়িক কিছু তথ্য বিনিময় করে যাজ্ঞসেনী নিজের কাজে লেগে পড়ে। ঘটনার দুদিন পর কলকাতায় ঘটে আরেকটি ঘটনা। রিটায়ার্ড ডিআইজি প্রফুল্ল সেনগুপ্ত তাঁর নিজের বাসভবনে হার্ট অ্যাটাকে মারা যান। বাড়িতে স্বভাবতই কান্নার রোল ওঠে। যাজ্ঞসেনী ঘটনাটা জানতে পারেন দার্জিলিংয়ে বসে। তিনি তখন রণজয় ভৌমিকের পোস্টমর্টম এবং ফরেন্সিক রিপোর্ট খুঁটিয়ে দেখছেন, নিজের মনেই বিড়বিড় করে পড়ছেন। ল্যাব রিপোর্ট বলছে কফির কাপ আর ভিকটিমের শরীরে মিল পাওয়া গেছে, অ্যাট্রোপিন, যেটা বেলাডোনা গাছ থেকে তৈরি এক মারাত্মক বিষ। বিষটা রক্তে মেশার পরই ভিকটিমের গলা শুকিয়ে যায়, চোখের মনি অস্বাভাবিক বড় হয়ে আসে।
আর পেশি অবশ হয়ে প্রতিরোধ ক্ষমতা শূন্য হয়ে যায়। আর এই বিশেষ রিয়াকশন মাত্র কয়েক মিনিটের মধ্যেই শুরু হয়ে যায়। বিক্রম ঘরে ঢুকে বলল, ম্যাম, এদিকে তো আর একটা কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? রিটায়ার্ড ডিআইজি প্রফুল্ল সেনগুপ্ত তার বাড়িতে হার্ট অ্যাটাকে মারা যান। কখন হলো? ম্যাম, আজ সকালে ঘুম থেকে উঠে উনি নিজের কাজ সেরে রোজগার মতো পার্কে হাঁটতে যান এবং পাশের মন্দিরে নমস্কার করে ফুল নিয়ে বাড়ি ফেরেন। বাড়ি থেকে মিনিট খানেকের হাঁটা পথ। তারপর ওই নিজের ঘরেই বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ব্রেকফাস্ট করেন ওই ধরুন 8:30 নাগাদ। এদিনও সেই রুটিনের অন্যথা হয়নি। শুধু ব্রেকফাস্ট খেতে তিনি আসছেন না দেখে 8:45 নাগাদ বাড়ির কাজের লোক গিয়ে দেখেন উনি বিছানায় চিত হয়ে পড়ে আছেন। কোমরের নিচ থেকে পা দুটো বিছানার বাইরে ঝুলছে, চোখ দুটো যেন একেবারে ঠিক করে বেরিয়ে আসছে। হোয়াট? ইয়েস ম্যাম। ইমিডিয়েট বডি পোস্টমর্টমে পাঠাতে বলো। দিস ইজ নট আ নর্মাল হার্ট অ্যাটাক কেস, বিক্রম। কিন্তু ম্যাম, ওনার পরিবার তো স্বাভাবিক হার্ট অ্যাটাক বলেই ধরে নিয়েছে। ওনার আগে থেকেই কার্ডিয়াক প্রবলেম ছিল, তাই ডক্টরও প্রাথমিক ডেথ সার্টিফিকেট ইস্যু করেছেন। দ্যাটস দ্য পয়েন্ট বিক্রম। অ্যাটাকের পর মানুষ বালিশ আঁকড়ে ধরে, বুকে হাত দিয়ে কুঁকড়ে যায়, কিন্তু এই বিছানা থেকে পা ঝুলে থাকার, চোখ ঠিকরে বেরিয়ে আসার লক্ষণ হৃদরোগের হতে পারে না। এই বলে যাজ্ঞসেনী রণজয় ভৌমিকের পোস্টমর্টম রিপোর্টটা বিক্রমের দিকে এগিয়ে দিয়ে বললেন, দিস ইজ আ ক্লিয়ার সাইন অফ পয়জন অর রেসপাইরেটরি প্যারালাইসিস। খুনি খুব চতুরভাবে প্রফুল্লবাবুর কার্ডিয়াক হিস্ট্রিকে কাজে লাগাতে চেয়েছে। আমি এখনই ভবানী ভবনের ডিআইজি স্যারকে জানাচ্ছি প্রফুল্ল সেনগুপ্তের ফিউনারেল যেন অবিলম্বে বন্ধ করে বডি পোস্টমর্টমে পাঠানো হয়। আর হ্যাঁ, ওই পার্ক, মন্দির আর প্রফুল্ল স্যারের বাড়ির বাইরে সিসিটিভি ফুটেজ সবকটা আমার চাই। যাজ্ঞসেনী তখনই ভবানী ভবনে ডিআইজিকে ফোন করে পুরো পরিস্থিতির গুরুত্ব আর 2 প্রবীণ আধিকারিকের মৃত্যুর অদ্ভুত মিলের কথা জানান। ডিআইজির কঠোর নির্দেশে শেষ মুহূর্তে থমকে গেল প্রফুল্ল সেনগুপ্তর শেষকৃত্য। প্রফুল্ল সেনগুপ্তের পরিবার এবং পরিচিতদের তীব্র আপত্তি ও ক্ষোভের মুখে দাঁড়িয়েও সিআইডি জোরপূর্বক দেহটি ময়নাতদন্ত ও ভিসেরা পরীক্ষার জন্য স্টেট ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠালেন। আর 24 ঘন্টার মধ্যেই ফরেন্সিক রিপোর্ট এসে পৌঁছল যাজ্ঞসেনীর হাতে। রণজয় ভৌমিক আর প্রফুল্ল সেনগুপ্তর পোস্টমর্টম ও ভিসেরা রিপোর্ট টেবিলের ওপর পাশাপাশি রেখে মিলিয়ে দেখতে দেখতে গম্ভীর হয়ে উঠল যাজ্ঞসেনীর মুখ। ইয়েস, আই ওয়াজ কারেক্ট, সেম পয়জন। তবে সেটা প্রফুল্ল স্যারের বডিতে গেল কিভাবে? এই কথা বলে পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। পাহাড়ে কুয়াশা আরও ঘনীভূত হচ্ছে, তার সঙ্গে এই খুনের রহস্য। জানলার দিকে ধোঁয়া ছেড়ে বিক্রমকে বললেন, প্রথমে রিটায়ার্ড আইজি, তারপর রিটায়ার্ড ডিআইজি, দুটোই হাই প্রোফাইল কেস, কিন্তু এর পিছনে কারণ কি হতে পারে? ম্যাম, ইনাদের নিজেদের পরিবারের কেউ নয় তো? না না না, অবশ্য সেরম হলে তো প্যাটার্ন আলাদা হতো। এক্স্যাক্টলি, এটা একজনেরই কাজ। একটা কাজ করো বিক্রম, এনাদের দুজনের এবং সাথে এনাদের ফ্যামিলির লাস্ট 3 মাসের কল ডিটেলস বার করো। কিন্তু ম্যাম, প্রোটোকলের চিন্তা তোমায় করতে হবে না, ওটা আমি দেখে নিচ্ছি। আর হ্যাঁ, এনাদের দুজনের মধ্যে কমন কানেকশন কি সেটাও খুঁজে দেখার চেষ্টা করো। আর একটা কথা, রণজয় স্যারের বাংলোটা সিল করা আছে তো? ইয়েস ম্যাম। গুড। আচ্ছা, সৌনক বলছিল বাংলো থেকে কিছুটা দূরে একটা হোমস্টে আছে, সেখানে কেউ কিছু বলতে পারেনি? আর সেখানে সিসিটিভি ফুটেজে কিছু কি পাওয়া গেছে? নো ম্যাম, বৃষ্টির কারণে ফুটেজ খুব ঝাপসা। আর হোমস্টের মালিকের সাথে কথা হয়েছে, কিন্তু তারা কিছুই বলতে পারেনি। ফুটেজটা ল্যাবে পাঠানো হয়েছে ক্লিয়ারেন্সের জন্য? না ম্যাম, আমি এক্ষুনি যাচ্ছি। আমি একবার ফুটেজটা দেখতে চাই। আর হ্যাঁ, ওই দিন বা তার আগে পরে কে কে ওই হোমস্টেতে এসেছিল তার একটা লিস্ট চাই। মালিকের সাথে কথা বলে সেটা অ্যারেঞ্জ করার ব্যবস্থা করো। আর কলকাতার ওই পার্ক আর মন্দিরের ফুটেজটা আমি কখন পাবো? ম্যাম, কালেক্ট করেই পাঠিয়ে দেবো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে যাজ্ঞসেনী বলল,
ওকে আরেকবার সৌনকের সাথে কথা বলতে হবে, আরেকবার বাংলোয় ফরেন্সিক টেস্টটাও করাতে হবে। পরদিন সকাল 10টা, দার্জিলিং সার্কিট হাউসের 2 নম্বর ভিআইপি স্যুট, সেটিকেই এখন সিআইডির অস্থায়ী কন্ট্রোল রুম বানানো হয়েছে। টেবিলের ওপর ছড়ানো রণজয় ভৌমিক এবং প্রফুল্ল সেনগুপ্তের পোস্টমর্টম এবং ভিসেরা রিপোর্ট। যাজ্ঞসেনী জানলার পাশে দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। টেবিলে রাখা ফোনটা বেজে উঠল। ফোনের নাম্বারটা দেখে সেটা রিসিভ করে যাজ্ঞসেনী বলে উঠলেন, স্যার। ওপাশ থেকে ডিআইজির গলা ভেসে এলো, ওদিকের সিচুয়েশন কি যাজ্ঞসেনী? স্যার, এখনও সেরকম কোনো ক্লু আমাদের হাতে আসেনি। হোমস্টের সিসিটিভি ফুটেজ আজ আমি নিজেই চেক করব। আর আরেকবার রণজয় স্যারের বাংলোটাও ফরেন্সিক করাবো ভাবছি, যদি কিছু পাওয়া যায়। ওকে, আচ্ছা, আপনি ওনাদের বাড়ির সকলের কল ডিটেল চেয়েছিলেন, সেটা আজ বিকেলের মধ্যেই পাঠানোর ব্যবস্থা করছি। ও হ্যাঁ, খুনের মোটিভ কিছু বুঝতে পারলেন? এখনো ক্লিয়ার নয় স্যার। তবে একটা কথা মনে রাখবেন, 4 দিন হয়ে গেছে, কেসটা কিন্তু এখনো সেভাবে প্রোগ্রেস করেনি। আই নো স্যার, আই এম ট্রাইং মাই বেস্ট। ওকে, কিপ মি পোস্টেড। ফোনটা রেখে নিজের চেয়ারে গিয়ে বসলেন যাজ্ঞসেনী। এমন সময় ঘরে ঢুকল বিক্রম সিনহা এবং তাঁর সাথে এসপি সৌনক চ্যাটার্জি। বিক্রম একটা খাম টেবিলে রাখল, বলল, ম্যাম, এর মধ্যে হোমস্টের সেই দিন এবং তার আগে পুরো 2 দিনের গেস্ট লিস্ট আর একটা পেন ড্রাইভে সেদিনের ফুটেজটা পুরোটা আছে। ল্যাপটপে কানেক্ট করো। খাম থেকে গেস্ট লিস্টটা বার করে একবার চোখ বুলিয়ে নিল যাজ্ঞসেনী। তারপর রণজয় ভৌমিকের পোস্টমর্টম রিপোর্টটা হাতে নিয়ে বলল, রিপোর্টে আছে মৃত্যুর সময় সন্ধে 6:30 থেকে 6:45 মধ্যে। শোনক, ইফ আই এম নট রং, বাংলো থেকে হোমস্টে নিয়ার অ্যাবাউট 2 কিলোমিটার্স। ইয়েস। সেদিন ধসের কারণে কোনো গাড়ি শিলিগুড়ি থেকে আসতে পারেনি, বা দার্জিলিং থেকেও শিলিগুড়ি গাড়ি চলাচল করেনি, রাইট? সৌনক চ্যাটার্জি ঘাড় নেড়ে সম্মতি জানালো। তাহলে খুনিকে কাছাকাছি কোথাও থাকতে হবে, বা একটা গাড়ি হায়ার করতে হবে যাতে সে বাংলো অব্দি যেতে পারে। তবে গাড়ি নিয়ে যাওয়ার মতো কি কাছাকাছ করবে সে? সুতরাং পড়ে রইল পায়ে হেঁটে যাতায়াত করা মানুষজন। বিক্রম, প্লে করো। বিক্রম ফুটেজটা প্লে করল, তবে বৃষ্টির কারণে সবটাই খুব আবছা। 5টার সময় একটা গাড়ি দার্জিলিংয়ের দিক থেকে এসে থামল হোমস্টের সামনে। গাড়ি থেকে কয়েকজন নেমে হোমস্টের ভেতরে চলে গেল। আবহাওয়ার কারণে 5টাতেই প্রায় অন্ধকার হয়ে গেছে। এরপর একজনকে দেখা গেল ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছে গাড়িটা যেদিক থেকে এসেছিল তার উল্টো দিকে, অর্থাৎ বাংলোর দিকে। যাজ্ঞসেনী বললেন, পজ করো, পজ, জুম করো। জুম করে দেখা গেল লোকটির কাঁধে একটা সাইড ব্যাগ জাতীয় কিছু, তবে সেটাও খুব পরিষ্কার নয়। আর ছাতা মাথায় থাকার কারণে তার মুখ একদমই দেখা যাচ্ছে না। যাজ্ঞসেনী টেবিলে একটা বিরক্তি নিয়ে চাপড় মারলেন। ড্যাম ইট, ফুটেজটা ক্লিয়ারেন্সের জন্য পাঠাও। সৌনক বলল, এবার কি করণীয়? সৌনক, আপনি ইমিডিয়েট ফরেন্সিক এক্সপার্টকে আরেকবার বাংলোয় আসতে বলুন। কিন্তু সেদিন তো। আমি জানি সৌনক, আমি জানি। আমাকে একবার স্পটে গিয়ে পুরো বিষয়টা দেখতে হবে। বিক্রম, তুমি সৌনকবাবুর সাথে যাও আর গেস্ট লিস্টটা কলকাতায় পাঠিয়ে দাও। এদের নারী নক্ষত্র সব বার করতে হবে ইমিডিয়েট। আর হ্যাঁ সৌনক, আশেপাশে যত গ্রাম আছে তাদের সব জায়গায় আপনাদের টিমকে জিজ্ঞাসাবাদ করতে বলুন, কোনো সন্দেহভাজন লোককে সেই দিনের আগে বা পরে দেখা গেছে কিনা। কেউ না কেউ তো নিশ্চয়ই দেখবে। ওকে, আমি ব্যবস্থা করছি। এই বলে সৌনক এবং বিক্রম ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন দুপুর 3টে ফরেন্সিক টিম নিয়ে সবাই বাংলোয় পৌঁছল। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। যাজ্ঞসেনী ফরেন্সিক অফিসারকে ডেকে বললেন, অফিসার, ঘরের একটা কোনাও যাতে বাদ না যায়, প্রত্যেকটা ঘর, বাথরুম, রান্নাঘর, সব জায়গা চেক করবেন। যাজ্ঞসেনীর কথা মতো অফিসাররা কাজ শুরু করে দিলেন। প্রায় ঘন্টা 2 পর বাথরুমের বেসিনের নিচ থেকে পাওয়া গেল একটা কাঁচা পাকা চুল
আর একটা সম্ভবত হাতের লোম। সেটা দুটো জিপলক প্যাকেটে করে নিয়ে যাজ্ঞসেনীর কাছে আসলো এক অফিসার। যাজ্ঞসেনী সেটা দেখে বললেন, ডিএনএ টেস্টের জন্য পাঠান, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। ফরেন্সিকের নমুনা দ্রুত পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলো। এরপর কেটে গেল আরও 1.5 দিন। সেদিন রাত 8টা। সার্কিট হাউসের কন্ট্রোল রুমে বসে আছে যাজ্ঞসেনী মৈত্র। বাইরে অঝোরে বৃষ্টি। বিক্রম ঘরে ঢুকতেই যাজ্ঞসেনী বললেন, আচ্ছা বিক্রম, মিস্টার রণজয় ভৌমিক আর মিস্টার প্রফুল্ল সেনগুপ্তের কল ডিটেল থেকে কিছু পাওয়া গেছে, বা তাদের পরিবারের কারো থেকে কিছু? আর ওই গেস্ট লিস্ট থেকে কিছু পাওয়া গেছে? মানে ওনাদের ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তো? কারোর ফোন কল থেকে সন্দেহজনক কিছুই সেরমভাবে পাওয়া যায়নি ম্যাম। আর গেস্টদের প্রত্যেকের অ্যালিবাই খুব স্ট্রং। তাহলে তাহলে ওই হোমস্টেতে খুনি ছিল না, ছিল অন্য কোথাও। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ডিএনএ রিপোর্ট? সেটা এবার তো আসতে লেট হচ্ছে না? অলরেডি মেল করে দিয়েছি ম্যাম, কিন্তু ডিএনএ রিপোর্টে কি আছে আপনি নিজেই দেখে নিন। এই বলে বিক্রম ফোনটা এগিয়ে দিল যাজ্ঞসেনীর দিকে। যাজ্ঞসেনী সেটা পড়েই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মানে সিনথেটিক ফাইবার, নকল চুল, আর হাতের লোমটা? ইয়েস ম্যাম, আর হাতের লোমটা রণজয় স্যারের। উফ, এসব যে কী হচ্ছে আমার মাথায় কিছু ঢুকছে না। আচ্ছা, তোমায় যে বলেছিলাম দুজনের মধ্যে কোনো কমন কানেকশন আছে কিনা, সেটা কি হলো? মানে কিছু বার করতে পারলে? ম্যাম, আমি খোঁজ লাগিয়েছি। আসলে এই ওয়েদারের কারণে সব সময় কানেক্ট করতে পারছি না সবার সাথে। ওটা তাড়াতাড়ি দেখো। আচ্ছা, প্রফুল্ল স্যারের বাড়ির সামনের মন্দিরের সিসিটিভি ফুটেজটা কোথায়? হ্যাঁ ম্যাম, আজই সকালে পাঠিয়েছে। ইমিডিয়েট চালাও। বিক্রম ল্যাপটপে ইন্টারনাল ক্লাউড কানেক্ট করে ফুটেজটা প্লে করে। সেখানে প্রথমে দেখা যায় পার্কের ফুটেজ। প্রফুল্ল সেনগুপ্ত হেঁটে চলেছেন একদিক থেকে আরেক দিকে। বিক্রম, পার্কের সিসিটিভি ফুটেজ আমি দেখতে চাই না, মন্দিরেরটা চালাও। মন্দিরের ফুটেজে দেখা গেল প্রফুল্ল সেনগুপ্ত সিঁড়ি দিয়ে উঠে প্রথমে মন্দিরের ঘণ্টা বাজালেন। তারপর তিনি নমস্কার করলেন এবং একজন পুরোহিত তাঁর কপালে ফুল ছুঁয়ে দিলেন এবং সেই ফুলটাই তাঁর হাতে দিয়ে দিলেন। এবার তিনি আবার সিঁড়ি দিয়ে নেমে এসে পাশের মন্দিরে নমস্কার করলেন এবং সেখানে একজন পুরোহিত তার হাতে চরণামৃত দিল একটা চামচে করে, কিন্তু পুরোহিতের মাথা আর মুখ উত্তরীয় দিয়ে ঢাকা। বিক্রম বলল, ম্যাম, প্রফুল্ল স্যার সব মন্দিরেই নমস্কার করেন। এই বলেই হঠাৎ কি মনে হতে বিক্রমকে বলেন, ওয়েট আ মিনিট, আর একবার চালাও তো মন্দিরের ফুটেজটা। বিক্রম আবার সেটা প্লে করল এবং পুরোহিতের মুখ ঢাকা দেখেই যাজ্ঞসেনী বললেন, পজ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার জুম করো। জুম করতেই যাজ্ঞসেনী বললেন, এই সেই ব্যক্তি। খেয়াল করো বিক্রম, মুখ নিজের উত্তরীয় দিয়ে ঢেকে রেখেছে যাতে চেনা না যায়। এই ফুটেজটাও না ল্যাবে পাঠাও, দেখো তো কিছু উদ্ধার করা সম্ভব হয় কিনা। বিক্রম ঘর থেকে বেরিয়ে যেতে যাচ্ছে এমন সময় তার মোবাইল বেজে ওঠে। বিক্রম কলটা রিসিভ করে পুরোটা শুনে তার মুখ গম্ভীর হয়ে যায়। যাজ্ঞসেনী বললেন, কি হলো বিক্রম, আবার কোনো ইনসিডেন্ট? ইয়েস ম্যাম, একটু আগে আমাদের অ্যাডিশনাল এসপি দীপঙ্কর মজুমদার একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কথাটা শুনে যাজ্ঞসেনী চেয়ার ছেড়ে চমকে ওঠেন। হোয়াট? হাউ ইজ দিস পসিবল? ম্যাম, উনি ওনার বাইক করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বাইক থেকে পড়ে যান এবং অপোজিট থেকে আসা একটা ট্রাক তাকে পিষে দিয়ে যায়। সাথে সিকিউরিটি ছিল না? না ম্যাম, উনি প্রতি শুক্রবার ওনার পার্সোনাল কাজে সিকিউরিটি ছাড়াই বাইক নিয়ে বেরোন। বাইকটা ওনার একটা অবসেশন বলতে পারেন, বাইক নিয়েই যেতেন সব জায়গায় আর কি। মাই গড বিক্রম, আমাদের এখানে বসে সময় নষ্ট করলে চলবে না। আর বাই দ্য ওয়ে, ট্রাক ড্রাইভারের বক্তব্য কি? সে নিজেই ভয় পেয়ে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। বলেছে হঠাৎ স্যার যে গাড়ির সামনে চলে আসবে সে নাকি বুঝেই উঠতে পারেনি। আমাদের কলকাতায় ফিরতে হবে, আর আমি এখনই ডিআইজি স্যারের সাথে কথা বলছি। তুমি আমাদের ফেরার ব্যবস্থা করো। সৌনক একবার আসতে বলো তাড়াতাড়ি। রাইট ম্যাম। বিক্রম ঘর থেকে বেরিয়ে গেলেই
যাজ্ঞসেনী ভবানী ভবনের ডিআইজিকে ফোন করে বলেন, স্যার, স্পটে একটা স্পেশাল টিম পাঠানোর ব্যবস্থা করুন প্লিজ স্যার। দীপঙ্করবাবুর বডি কোনোভাবেই সাধারণ রোড অ্যাক্সিডেন্ট ভেবে রিলেটিভদের হাতে যেন তুলে না দেওয়া হয়। আই হ্যাভ আ গট ফিলিং এটা কোনো সিম্পল অ্যাক্সিডেন্ট নয়। আগের দুটো কেসে খুনি যে মোডাস অপারেন্ডি ইউজ করেছিল, এখানেও কিন্তু সেটাই হয়েছে। হয়তো বাইক নিয়ে বেরোনোর পরই কোনোভাবে ওনার নার্ভ প্যারালাইজড করা হয়েছিল। স্যার আপনি ইমিডিয়েট অর্ডার দিন, আমি কলকাতায় পৌঁছানো মাত্রই যেন ওনার পোস্টমর্টম আর ভিসেরা টেস্টটা ফার্স্ট প্রায়োরিটিতে করানো হয়। ওকে, বাট রিমেম্বার ওয়ান থিং, কেসটা কিন্তু এখন আরও কমপ্লিকেটেড জায়গায় চলে গেল। আপনি কিছু আন্দাজ করতে পারছেন? ইয়েস স্যার, এনাদের 3 জনের মধ্যে একটা কমন কানেকশন রয়েছে। সেটা কি? আমি এখনও সেটা বার করে উঠতে পারিনি, তবে খুব শিগগিরই বের করে ফেলবো। ফোনটা রেখে দিলেন ডিআইজি। যাজ্ঞসেনী একটা সিগারেট ধরায় এবং নিজের পার্সোনাল ফোন বার করে একটা নাম্বার ডায়াল করে কিছু কথা বলে। সেই ফোনটা কাটার পরেই এসপি সৌনকের ফোন বেজে ওঠে। যাজ্ঞসেনী ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে সৌনক বলে, সরি, আপনি যেতে বলেছিলেন কিন্তু এদিকে একটা ঝামেলায় আটকে পড়েছি। এনিথিং আর্জেন্ট? আমরা আজই কলকাতায় ফিরে যাচ্ছি, আপনি এদিকটা সামলান। ওকে। কিছু জানতে পারলে ডেফিনেটলি আমাকে ইনফর্ম করবেন। শুনলাম অ্যাডিশনাল এসপি দীপঙ্কর মজুমদার মারা গেছেন? হ্যাঁ, আর সেই কারণেই আমাদের এখনই কলকাতায় ফিরতে হবে। আমার মনে হচ্ছে এটাও সেম কেস। ও হ্যাঁ, আপাতত একটা ফুটেজ পাওয়া গেছে যেখানে একজন পুরোহিত প্রফুল্ল স্যারের হাতে চরণামৃত দিচ্ছে, তবে মুখ তার উত্তরীয় দিয়ে ঢাকা। খুনি যে পুলিশ ডিপার্টমেন্টের ভিতরের সব রুটিন জানে সে বিষয়ে আমি নিশ্চিত, কারণ মিস্টার দীপঙ্কর মজুমদার যে প্রতি সপ্তাহে শুক্রবার নিজের পার্সোনাল কাজে যেতেন উইদাউট এনি সিকিউরিটি, সেটাও কিন্তু খুনি খুব ভালো করে জানতো। তাহলে ডিপার্টমেন্টের ভেতরের কেউ? পসিবল। কলকাতা ফিরেই আমি বাকিটা জানতে পারবো, আর সেই ব্যবস্থাটাই আমি করছি। ওকে, আমি এদিকটা দেখে নিচ্ছি, আপনি নিশ্চিন্তে থাকুন। পরদিন সকালে ভবানী ভবনের ডিআইজি রুমে ডিআইজির উল্টো দিকে বসে আছে যাজ্ঞসেনী আর বিক্রম। একটা ক্লোজ ডোর মিটিং চলছে। ডিআইজি বললেন, পর পর 3টে হাই প্রোফাইল কেস, এর মোটিভ কিছু আন্দাজ করতে পারছেন? স্যার, মোটিভটা এখন আমার কাছে অনেকটাই ক্লিয়ার। ইটস আ কেস অফ রিভেঞ্জ। অ্যান্ড হাউ ক্যান ইউ সে দ্যাট? প্রথম 2 জন রিটায়ার্ড সিনিয়র অফিসার অ্যান্ড তৃতীয় জন সার্ভিং অ্যাডিশনাল এসপি। ইটস আ টার্গেটেড কিলিং। খুনি খুব ঠান্ডা মাথায় ছক কষে নির্দিষ্ট এই 3 জনকেই খুন করেছে। এদের অতীতের কাজের সঙ্গে নিশ্চয়ই কোনো না কোনো একটা গোপন সূত্র রয়েছে, গোপন শত্রুতা ডেফিনেটলি রয়েছে। তাই আমি নিশ্চিত এটা কোনো না কোনো প্রতিশোধের কেস। খুব শিগগিরই আমি সেই লিঙ্কটা খুঁজে বার করব। ফাইন, 72 ঘন্টা সময় দিলাম, 72 আওয়ার্স। এর মধ্যে যেভাবেই হোক আপনাকে খুনিকে গ্রেফতার করতেই হবে। ওপর মহলের প্রেশার বাড়ছে, আর মিডিয়া তো তৈরিই হয়ে আছে আমাদের হিউমিলিয়েট করার জন্য। স্যার, কিন্তু কোনো কিন্তু নয় যাজ্ঞসেনী, 72 আওয়ার্স মানে 72 আওয়ার্স, দ্যাটস অল। যাজ্ঞসেনী এবং বিক্রম আর কোনো কথা না বলে ডিআইজির রুম থেকে বেরিয়ে যাজ্ঞসেনীর কেবিনে এসে বসল। একজন কনস্টেবল এসে যাজ্ঞসেনীর টেবিলে একটা খাম রেখে বলল, এখানে দীপঙ্কর মজুমদারের পোস্টমর্টম আর ভিসেরা রিপোর্ট আছে। কনস্টেবল বেরিয়ে গেলে তিনি খামটা খুলে একবার ভালো করে পড়ে নিয়ে বিক্রমকে কাগজটা দিয়ে বললেন, সেম পয়জন। ম্যাম, এই 72 ঘন্টার মধ্যে কি করে ধরবো খুনিকে, যেখানে আমাদের হাতে না আছে কোনো প্রমাণ, না আছে কোনো সাক্ষী, ডিএনএ রিপোর্ট নেগেটিভ, পাহাড়ে তার কোনো অস্তিত্ব পাওয়া গেল না। এইভাবে কি করে এগোবো আমরা? তুমি একটা কাজ করো, রণজয় ভৌমিক, প্রফুল্ল সেনগুপ্ত আর দীপঙ্কর মজুমদার এদের সবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করো আইটিকে দিয়ে। যদিও রণজয় স্যার স্মার্টফোন ব্যবহার করতেন না, তবুও দেখো তুমি কোনো দুর্নীতির সাথে তাদের নাম জড়িয়ে ছিল কিনা সেটাও দেখো। এই সমস্ত তথ্য আজ রাতের মধ্যেই আমার চাই। আর দীপঙ্কর মজুমদার সেদিন কোথায় গিয়েছিলেন সেই জায়গার সিসিটিভিটা পারলে জোগাড় করো। এই সময় যাজ্ঞসেনীর পার্সোনাল নাম্বারে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করার পর তার মুখের ভাব বদলে যায়। একটা আশার আলো যেন চোখে ফুটে ওঠে। ফোনটা কেটে বিক্রমকে বলেন,
তোমায় যেগুলো বললাম সেগুলো জোগাড় করো। আমি এখন একবার বারাসাত যাব। মনে হচ্ছে খুনির খুব কাছাকাছি পৌঁছে গেছি। পরদিন সকালে যাজ্ঞসেনী নিজের কেবিনে বসে একটা ফাইল দেখছে। এমন সময় বিক্রম ঘরের দরজায় টোকা দেয়, বলে, মে আই কাম ইন ম্যাম? ইয়েস ইয়েস। টেবিলের সামনে এসে দাঁড়িয়ে বিক্রম বলে, ম্যাম, দীপঙ্কর স্যারের বাইকের হ্যান্ডেলে লাগানো হয়েছে 20টা। ইএম বাইপাস থেকে মাত্র 1 মিনিটের ডিস্টেন্স সেই বাড়ির। উনি প্রতি শুক্রবারই উইদাউট সিকিউরিটি সেখানে যান। সিসিটিভি ফুটেজে কিছু পাওনি? নেগেটিভ ম্যাম। গলির মুখের সিসি ক্যামেরা বেশ কিছুদিন খারাপ, আশেপাশেও কেউ কিছু বলতে পারেনি। বৃষ্টির কারণে সেভাবে কেউ কিছু দেখেও নি। এমন কোন ব্যক্তিগত কাজে যান উনি যেখানে প্রোটোকল না মেনে ওনাকে উইদাউট সিকিউরিটি যেতে হয়? ম্যাম, যেটুকু খবর পেলাম ওনার একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল। কথাটা শুনে যাজ্ঞসেনী একবার বিক্রমের দিকে তাকালো। তা ভদ্রমহিলাকে জিজ্ঞাসাবাদ করে কিছু জানতে পারলে? বিক্রম বলল, না ম্যাম, উনি এই ব্যাপারে কিছুই বলতে পারেননি। এই সময় যাজ্ঞসেনীর মোবাইল বেজে উঠল। এসপি সৌনক চ্যাটার্জি ফোন করেছে। আচ্ছা, একটা খবর দেওয়ার জন্য আপনাকে ফোন করলাম। বলুন। একটা বয়স্ক লোক, ওই আন্দাজ 55 থেকে 60 বছরের মধ্যে হবে, লেপচা জগতের কাছে একটা গ্রামের হোমস্টেতে বেশ কিছুদিন ছিল। হোমস্টেটা সেভাবে চলে না, কখনো কখনো লোক হয় আর কি। নিজেকে পরিচয় দিয়েছিল লেখক হিসেবে, নাম বিনয় সামন্ত বলেছিল। সারাদিন নাকি গ্রামের এদিক ওদিক ঘুরতো আর জিজ্ঞাসা করে করে রাস্তা চিনত। পাহাড়ের কাঁচা রাস্তাগুলো কোনটা কোন দিকে যায় এই সব আর কি। আচ্ছা, আর কিছু? ফুটেজে আমরা যে ব্যাগ দেখেছিলাম ওই রকম একটা সাইড ব্যাগ নিয়ে ঘুরতো, আর ঘরে যতক্ষণ থাকতো ততক্ষণ দরজা বন্ধ করেই রাখতো। হোমস্টেতে ক্যামেরা নেই? না, ওখানে কোথাও কোনো ক্যামেরা নেই। তার মানে অনেক রেকি করে কাজগুলো করছে। ঠিক আছে, আপনি স্কেচ আর্টিস্টকে দিয়ে হোমস্টের মালিককে ডেকে এনে একটা স্কেচ করে আমাকে পাঠান, আর পরে যদি আরও কিছু জানতে পারেন তাহলে ডেফিনেটলি আমাকে জানাবেন। ফোনটা রাখতেই বিক্রম বলল, ম্যাডাম, আপনি কাল বারাসাত গেলেন যে, ওখান থেকে কি জানতে পারলেন? হ্যাঁ, সেটাই এবার আমি বলবো। এই 3 জন, অর্থাৎ মিস্টার রণজয় ভৌমিক, প্রফুল্ল সেনগুপ্ত এবং দীপঙ্কর মজুমদার, এরা 3 জনেই বারাসাত থানায় পোস্টেড ছিলেন। সেদিন হঠাৎ আমার মনে পড়ে রণজয় স্যারের বাড়ির টেবিলে ওনার একটা স্মারক দেখেছিলাম, যেখানে লেখা ছিল প্রেজেন্টেড টু শ্রী রণজয় ভৌমিক, এসডিপিও, বারাসাত সাব ডিভিশন, ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যান্ড ভ্যালুয়েবল কন্ট্রিবিউশন ইন মেনটেনিং ল অ্যান্ড অর্ডার, ডিস্ট্রিক্ট পুলিশ, নর্থ 24 পরগনা। এক ঝলক দেখেছিলাম বটে, কিন্তু তখন আমি অতটা গুরুত্ব দিইনি। পরে কি মনে হতে আমি আমার এক সূত্রকে ফোন করে খবর নিতে বলি যে বারাসাত থানায় রণজয় স্যার কবে পোস্টেড ছিলেন। সে আমাকে জানায় 2006 সালে রণজয় স্যার এসডিপিও ছিলেন। আমার একটা খটকা লাগে, 2006-এ যদি কেউ এসডিপিও থাকে, 2026-এ সে কীভাবে আইজি পোস্ট থেকে রিটায়ার করে? আর কীভাবেই বা দীপঙ্কর মজুমদার এত তাড়াতাড়ি একজন অ্যাডিশনাল এসপি হন? প্রশ্নটা মাথায় আসতেই খোঁজ নিতে শুরু করলাম। জানতে পারলাম সে সময় কোনো এক রাজনৈতিক নেতার খুব ঘনিষ্ঠ হয়েছিলেন এই 3 জন। তবে কেন ঘনিষ্ঠ হয়েছিলেন সেই কারণটা এখনও যদিও পরিষ্কার নয়। যাই হোক, তারপরে আমি বারাসাত থানায় গিয়ে সমস্ত পুরনো ফাইল ঘাঁটতে লাগলাম, কিন্তু এমন কোনো ফাইল পেলাম না যাতে কিনা এত তাড়াতাড়ি উন্নতির কারণগুলো আমি জানতে পারি। যাজ্ঞসেনী বিক্রমকে যখন এই কথাগুলো বলছেন, ঠিক সেই সময় ওনার পার্সোনাল মোবাইলে একটা কল আসে। তার বাড়ি থেকে ফোন এসেছে। ফোনটা দেখে বিক্রমকে বললেন, 1 সেকেন্ড বিক্রম, বাড়ি থেকে ফোন এসছে। বলেই ফোনটা রিসিভ করে বললেন, হ্যাঁ হ্যালো, হ্যাঁ পঙ্কজদা বলো। পঙ্কজ হলেন যাজ্ঞসেনীর বাড়ির হাউস হেল্প। তিনি বললেন, দিদিমণি, একটু আগে একজন একটা ডায়েরি দিয়ে গেলেন, বললেন খুব জরুরি, আপনাকে যেন এখনই পৌঁছে দিই। আমি কি যাব? তুমি ওনাকে দেখেছো? না, মুখটা ঢাকা ছিল, মানে মুখে মাস্ক পরা ছিল আর মাথায় টুপি, তবে গলার আওয়াজ শুনেছি। কিভাবে? আমার ডায়েরিটা দিয়ে বলল
ম্যাডামকে পুরোটা পড়তে বলবেন। বলছি, আমি কি গিয়ে ডায়েরিটা দিয়ে আসবো? না 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 না, তোমাকে আসতে হবে না, আমি একজনকে পাঠাচ্ছি, তুমি তার হাত দিয়ে আমাকে পাঠিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। এই বলে ফোনটা সে রেখে দিল। বিক্রম বলল, কি হলো ম্যাডাম, পঙ্কজদা কি বললেন? একজন এসে নাকি একটা ডায়েরি দিয়ে গেছে। পঙ্কজ দাদার মুখ দেখতে পায়নি, মাস্ক পরা ছিল, শুধু বলেছে নাকি ডায়েরিটা পুরোটা পড়তে। দাঁড়াও তো 1 মিনিট। এই বলে যাজ্ঞসেনী একজন কনস্টেবলকে ডেকে তার বাড়ি থেকে ডায়েরিটা নিয়ে আসতে বললেন এবং সাথে যেন বাড়ির সিসিটিভি ফুটেজটাও নিয়ে আসে পঙ্কজদাকে বলে। কনস্টেবল চলে গেলে বিক্রম বলে, ম্যাডাম, আপনার কি মনে হয় কে হতে পারে? আর ডায়েরিটা কি এই কেসের জন্যই কেউ দিয়ে গেল, নাকি এমন কেউ যে আমাদের হেল্প করতে চায়, কিন্তু কেন? আর এই কেসের জন্য তো অবশ্যই। আচ্ছা ম্যাডাম, আর একটা প্রশ্ন, খুনি দার্জিলিং থেকে শুরু করলো কেন? সে তো কলকাতা থেকেও শুরু করতে পারতো, দার্জিলিং কেন? ওটাও সে খুব ক্যালকুলেশন করেই করেছে। কারণ প্রথমত, ওখানে প্রথম কাজটা সারলে আমাদের এখান থেকে সরিয়ে দেওয়া যাবে, অ্যান্ড দ্বিতীয়ত খবরটা সামনে আসতেও কিছুটা সময় লাগবে। তবে একটা খটকা যেটা আমার থেকেই যাচ্ছে, ভিকটিম লিস্টে কি আরও কেউ আছে নাকি 3 জনই? সেই পলিটিশিয়ান আর এই 3 জনের মধ্যে কি এমন কোনো কানেকশন থাকতে পারে? এটা বুঝতে পারছি না আমি কিছুতেই। তখন প্রায় দুপুর 1টা বাজে। কনস্টেবল এসে যাজ্ঞসেনীর হাতে সেই ডায়েরি আর একটা পেন ড্রাইভ দিয়ে চলে গেল। বিক্রমকে পাঠিয়েছেন আরও কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা বারাসাত থেকে সেটা দেখার জন্য। তাই কেবিনে তিনি একা বসে প্রথমেই পেন ড্রাইভটা ল্যাপটপে কানেক্ট করে চালালো। দেখা গেল একজন মাস্ক পরা, মাথায় টুপি দেওয়া লোক যাজ্ঞসেনীর বাড়ির বেল বাজালো এবং বাকি যেরকম পঙ্কজদা বলেছিলেন তেমনটাই হলো। একজন কনস্টেবলকে ডেকে যাজ্ঞসেনী বললেন, এই পেন ড্রাইভটা আইটিকে দাও আর বলো ফেস ক্লিয়ার করতে যতটা পারবে, তারপর একটা লুক আউট নোটিশ জারি করে দাও। কনস্টেবল চলে গেলে যাজ্ঞসেনী ডায়েরিটা খুললেন। দেখলেন প্রথম পাতাতেই লেখা, আশা করি আপনি পুরো ঘটনাটাই পড়বেন। আমার নাম রজত সমাদ্দার। আজ থেকে 20 বছর আগে আমি বারাসাত থানায় পোস্টেড ছিলাম। তখন এই রণজয় ভৌমিক, প্রফুল্ল সেনগুপ্ত এরাও ওই একই থানায় ছিল। আমি ছিলাম জুনিয়র কনস্টেবল। একদিন এক নেতার ছেলে গাড়ি চাপা দিয়ে রাস্তায় শুয়ে থাকা নিরপরাধ কিছু মানুষকে মেরে ফেলে। আমরা সকলে গিয়ে সেই ছেলেটাকে ধরি। মদের নেশায় চুর হয়েছিল ছেলেটা। থানায় আনার কিছুক্ষণের মধ্যেই সেই নেতা এসে হাজির। বলল, সামনে ইলেকশন, এই ঘটনাটা যেন বাইরে না আসে। এর জন্য যা করতে হয় তিনি করবেন, যত টাকা লাগে তিনি দেবেন, আর প্রমোশনও পাইয়ে দেবেন। তার পরিবর্তে এই ফাইল বন্ধ করতে হবে এবং এর কোনো প্রমাণ যেন না থাকে। রণজয় ভৌমিকদের মতন লোভী মানুষ এত বড় সুযোগ হাতছাড়া করল না। সবাই মিলে সেই কেস ফাইলটা বন্ধ করে দিল। ওরা প্রথমে আমাকেও দলে টানতে চেয়েছিল, কিন্তু আমার মন মানছিল না। তাই আমি নিজে থেকে সময় বার করে সেই তথ্য, প্রমাণ, সাক্ষী সব জোগাড় করে একটা ফাইল বানাই। কিন্তু আমার ওই ফাইল একদিন প্রফুল্ল সেনগুপ্তর চোখে পড়ে যায়। তারপর সে আর রণজয় ভৌমিক মিলে দীপঙ্কর আর আরেকজনকে সাথে নিয়ে আমার সেই ফাইল নষ্ট করে দেয় এবং আমাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে জেলে পাঠায়। আমার পরিবারটা শেষ হয়ে গেল। সমাজ আমার গায়ে দাগিয়ে দিল কলঙ্কের ছাপ। একটাই অপরাধ ছিল আমার, আমি ওদের মতন নিজের বিবেককে বিক্রি করতে পারিনি। ওই ফাইলের কিছু কপি আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম। এই ডায়েরির মধ্যে সেই সব প্রমাণ আছে। আর সেই চতুর্থ ব্যক্তি, না, তার নামটা আমি বলবো না, আপনি নিজেই খবর পেয়ে যাবেন।
লেখাটা পড়েই যাজ্ঞসেনী তাড়াতাড়ি ফোন করলো বিক্রমকে। হ্যালো বিক্রম, সেই সময় বারাসাত থানার কে কে পোস্টেড ছিল সেই বিষয়ে কিছু জানতে পারলে? হ্যাঁ ম্যাডাম, অমিয় চক্রবর্তী, এক্স ডিএসপি। কিন্তু কেন? খুনির পরবর্তী টার্গেট অমিয় চক্রবর্তী। ইমিডিয়েট তুমি আমার সাথে মিট করো, আমি ফোর্স নিয়ে বেরোচ্ছি। আর হ্যাঁ, খুনির নাম রজত সমাদ্দার। সেই সময় বারাসাত থানার কনস্টেবল ছিলেন। ফোনটা কেটে যাজ্ঞসেনী ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। ওদিকে অমিয় চক্রবর্তীর বাড়িতে কলিং বেল বাজল। বাড়িতে তিনি একাই ছিলেন। স্ত্রী মারা গেছেন, এক মেয়ে বিয়ে হয়ে গেছে। ধীর পায়ে এসে দরজা খুলে দেখেন একজন ৪৫ বছর বয়সী লোক দরজার সামনে দাঁড়িয়ে। বললেন, কেমন আছেন স্যার? ঠিক চিনতে পারলাম না তো, কে আপনি? অমিয় চক্রবর্তীর দৃষ্টিশক্তি খানিক দুর্বল হয়েছে চোখ অপারেশনের জন্য। আমি রজত সমাদ্দার। নামটা শুনে কিছুক্ষণ ভাবলেন, তারপর চমকে উঠে বললেন, তুমি তুমি এখানে কি করতে এসেছ? কি চাও? রজত সমাদ্দার দরজা ঠেলে ভেতরে ঢুকে গিয়ে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিয়ে বলল, আমি কি চাই সেটা বলতেই তো এলাম স্যার। একমাত্র আপনিই বাকি আছেন আমার চাহিদা শোনার জন্য। বাকি আপনার সব সঙ্গীদের বলে দিয়েছি। তার মানে তুমি? হ্যাঁ, আমি। আমার সারা জীবন এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, তার জন্য তো একটা ধন্যবাদ আপনাদের সকলের প্রাপ্য স্যার। কথাগুলো শুনতে শুনতে অমিয় চক্রবর্তীর হাঁপ উঠতে শুরু করে। সেই হাঁপানি নিয়ে বলেন, আমায় ছেড়ে দাও প্লিজ। আমি আমি ভুল করেছিলাম, ক্ষমা চাইছি। রণজয়দার চাপে আর লোভে পড়ে ওই কাজ করেছিলাম আমরা। প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও। দেখো, আমায় মারলে তুমিও তো বাঁচবে না, পুলিশ তোমায় ঠিক ধরে ফেলবে। তাই বলছি, আমায় ছেড়ে দাও, ক্ষমা করে দাও। ক্ষমা? আমার সারা জীবন নষ্ট হয়ে গেছে। অপরাধ না করেও সারা জীবন অপরাধীর মতন কাটিয়েছি জেলে। এবার না হয় সেই অপরাধ করেই ফেললাম। অন্তত এটুকু শান্তি পাবো যে কিছু লোভী হায়নাদারদের নিজের হাতে শাস্তি দিতে পেরেছি। এই কথার মাঝেই অমিয় চক্রবর্তীর হাঁপানি আরও বাড়তে থাকে, প্রায় জ্ঞানশূন্য হওয়ার ক্রম। উনি হাতড়াতে থাকেন নিজের ইনহেলারটা। সেই সময় রজত ইনহেলারটা তার সামনে বাড়িয়ে দেয়। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে সেই ইনহেলারটা নিয়েই প্রাণপণে পাফ করতে থাকেন। মিনিট দুয়েকের মধ্যেই তার চোখের মণি বড় হয়ে যায়। আরও জোরে শ্বাস নিতে থাকেন। আর সেটা দেখে রজত সমাদ্দার এক পৈশাচিক হাসি হাসতে থাকে। বাইরে দুটো গাড়ি এসে থামে। তার একটা থেকে নেমে আসে যাজ্ঞসেনী আর বিক্রম। দৌড়ে এসে দরজায় ধাক্কা দিতে যাবে, এমন সময় দরজা খুলল রজত সমাদ্দার নিজে। তাড়াতাড়ি পিস্তল বার করে যাজ্ঞসেনী তাক করল রজত সমাদ্দারের দিকে। ডোন্ট মুভ। রজত সমাদ্দার খুব শান্ত স্বরে বলল, আরে মুভ করবো কেন ম্যাডাম? আমার সব কাজ শেষ, আর আমার কোথাও মুভ করার দরকার নেই। বিক্রম, যাও যাও গিয়ে ভিতরে দেখো কি অবস্থা। রজত সমাদ্দার বলল, কোনো লাভ নেই, আপনারা আসতে একটু দেরি করে ফেলেছেন। পেছনের একজন কনস্টেবলকে ডেকে যাজ্ঞসেনী বললেন, এই এনাকে গাড়িতে তোলো, বাকি কথা সব থানায় হবে। আর হ্যাঁ, একটা অ্যাম্বুলেন্স ডেকে বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দিও। ভবানী ভবনের ইন্টারোগেশন রুম। একটা চেয়ারে বসে আছে রজত সমাদ্দার। দরজা ঠেলে ভেতরে ঢোকেন যাজ্ঞসেনী। একটা চেয়ার টেনে বসে তিনি বলেন, অন্যায় নিঃসন্দেহ হয়েছিল রজতবাবু। ডায়েরিটা আমি পুরোটা পড়েছি।
20 বছর আগে একজন সৎ কনস্টেবল হিসেবে আপনি অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, যার খেসারত হিসেবে আপনাকে 4 জন মিলে মিথ্যে কেসে ফাঁসিয়ে জেলে পাঠায়। কিন্তু বিচার পাওয়ার পথটা আইন নিজের হাতে তুলে নেওয়ার নয় রজতবাবু। আইন? কোন আইনের কথা বলছেন ম্যাডাম? যে আইন টাকার কাছে বিক্রি হয়ে যায়, যে আইন ক্ষমতার কাছে মাথা নত করে। 20 বছর আগে যখন এই অমিয় চক্রবর্তী, রণজয় ভৌমিক, প্রফুল্ল সেনগুপ্ত আর ওই দীপঙ্কর মজুমদার আর টাকার লোভের নেতার ছেলেকে বাঁচাতে কেস ফাইল ধামাচাপা দিল, আমি যখন প্রমাণের ফাইল বানিয়ে সত্যটা সামনে আনতে গেলাম, তখন কোথায় ছিল আপনার আইন? ওরা আমার ফাইল নষ্ট করলো, আমাকে দাগিয়ে আসামি বানিয়ে জেলে পুরল। জেলের অন্ধকারে পচেছি আমি 20টা বছর। আমার বাবা অপমান সহ্য করতে না পেরে গলায় দড়ি দিলেন। আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল। আমি তো জ্যান্ত লাশ হয়ে গেছিলাম ম্যাডাম। তখন এই আইন কোথায় ছিল? কোথায় ছিল আমার ন্যায়? তখন কি আপনার এই আইন আমায় ন্যায় দিয়েছিল? ওটা যেমন অন্যায় ছিল, তেমনি আপনি যেটা করেছেন সেটাও অন্যায়। নিন, প্রথম থেকে শুরু করুন। রজত সমাদ্দার একটু চুপ করে থেকে তারপর বলতে শুরু করলেন। 3 মাস আগে জেল থেকে ছাড়া পেয়ে আমি প্রথমে যাই আমার বাড়িতে। সেখানে কেউ নেই, তালা বন্ধ। তারপর যাই আমার শ্বশুর বাড়িতে। আমি যে নির্দোষ সেটা বোঝানোর চেষ্টা করি, কিন্তু তারা কেউ আমার কথা শুনল না। আর আমার সন্তান, সে তো আমাকে চেনেই না, কখনো দেখতেই পাইনি আমায়। কারণ আমায় যখন ফাঁসানো হলো, আমার স্ত্রী তখন প্রেগনেন্ট। কাজেই আমিও আমার সন্তানকে চিনতে পারিনি। নিজের লোকগুলোর চোখেই যখন এমন ঘৃণা আর সন্দেহ দেখলাম, তখন বুঝলাম জেল থেকে ছাড়া পেলেও সমাজের এই অদৃশ্য কারাগার থেকে আমি কোনোদিনও মুক্তি পাব না। বলতে বলতে রজত একটু থেমে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর আবার বলতে শুরু করে। আমার 20টা বছর, আমার সংসার, আমার সন্তান, আমার সম্মান সব ছাই করে দিল এই 4টে শয়তান। লোভে অন্ধ হয়ে গেছিল এই পুলিশ অফিসাররা। আর তারা আজও সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রমোশন পাচ্ছে, অবসর জীবন উপভোগ করছে। সেদিনই আমি সিদ্ধান্ত নিই, আমার যারা এই অবস্থা করলো তাদের আর বাঁচিয়ে রাখবো না। জেদ চেপে গেল আমার। আর তাই আপনি একের পর এক খুনগুলো করলেন। হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসে এদের 4 জনের বিষয়ে খবর নিতে শুরু করি। জানতে পারি দীপঙ্কর বাদে বাকি 3 জন রিটায়ার করে গেছে। একজন আবার দার্জিলিংয়ের দিকে কোথাও একটা থাকে। খোঁজ নিয়ে জানলাম দলের মূল পাণ্ডাই থাকে দার্জিলিংয়ে। তাই রণজয় ভৌমিককে দিয়ে শুরুটা করি। কিন্তু আপনি প্রত্যেককে বিষ দিয়ে মারলেন, আর রণজয় ভৌমিককে গলা কেটে খুন কেন? কারণ ওটাই তো পালের গোদা। আর ওটা যদি এইভাবে না করতাম, তাহলে আপনাকে দার্জিলিংয়ে পাঠানো যেত না। কারণ আমি এও জানতে পেরেছি যে ভবানী ভবনের এখন 2 অফিসার আপনিই। তাই এই কেস আপনার হাতেই আসবে। এই 3 মাস ধীরে ধীরে সবার ডেইলি রুটিন ফলো করতে থাকি। প্রথমে কলকাতা, তারপর দার্জিলিং। সবারটা প্ল্যান করলেও বুঝতে পারছিলাম না দীপঙ্করকে কিভাবে মারব। বাইক নিয়ে বেরোলেও ওর সাথে সবসময় সিকিউরিটি থাকে, তাই একা পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তারপর দেখলাম শুক্রবার করে সিকিউরিটি ছাড়া ও কোথাও একটা যায়। তখন আমার কাজটা সুবিধা হয়ে গেল। রণজয় ভৌমিকের কফিতে প্রফুল্ল সেনগুপ্তকে চরণামৃতের সাথে, দীপঙ্কর মজুমদারকে বাইকের হ্যান্ডেলে, আর অমিয় চক্রবর্তীকে ইনহেলারে বিষ দিয়ে মারলেন, তাই তো? রজত সমাদ্দার চুপ করে রইল। আপনি ডায়েরিটা আমার বাড়ি অবধি পৌঁছে দিলেন, কিন্তু সেটা তো আপনি আমাকে সাহায্য করার জন্য দেননি রজতবাবু। আমার ইনভেস্টিগেশনকে একটা ডাইভার্সন হিসেবে ব্যবহার করার জন্য আপনি সেই ডায়েরিটা আমার বাড়িতে পাঠিয়েছিলেন, যাতে ডায়েরিটা পড়ে আমি নতুনভাবে ভাবতে শুরু করি, আর তার মধ্যেই আপনি আপনার কাজটা সেরে ফেলবেন। আফটার অল আমি আমার কাজে সফল হয়েছি ম্যাডাম, এবং আমি জানতাম আজ নয়তো কাল আপনি ঠিকই আমায় ধরে ফেলবেন।
তাতে আমার কোনো আক্ষেপ নেই ম্যাডাম। আগেরবার অপরাধ না করেই জেল খেটেছি, এবার না হয় অপরাধ করেই জেল খাটবো। আমার আর কিছুই হারানোর নেই ম্যাডাম। জাকো সেনি আর কিছু বলল না। চেয়ার ছেড়ে উঠে বিক্রমকে বলল, বিক্রম, বাকি প্রসিডিওরগুলো শুরু করো। আর রজতবাবুর এই ডায়েরি আর তার ভিতরের সমস্ত ডকুমেন্টস যেন মূল এভিডেন্স হিসেবে কেস ফাইলে ট্যাগ করা থাকে। এই বলে যাজ্ঞ সেনী ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে আসতেই তার ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে ডিআইজি বললেন, আমার কেবিনে আসুন, একটা জরুরি কথা আছে। পুরুলিয়ায় একটা ঘটনা ঘটেছে, সামনাসামনি কথা বলবো। ওকে স্যার, আসছি।